এবং এখন দেখেন যে আওয়ামী লীগের অন্ততপক্ষে যারা পলাতক শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সংখ্যা ৫ লাখ, ১০ লাখ, ২০ লাখ বা আরও বেশি। তাদের হাজারো সমস্যা আছে। জেলখানাতে গেছে, কেউ ধরা পড়েছে, কেউ পালিয়ে আছে। কিন্তু অর্থনৈতিক সমস্যা নেই। ২ নম্বর হলো তাদের হাতে ব্যবসা-বাণিজ্য, টাকা-পয়সা এমন পর্যায়ে আছে, তারা ইচ্ছা করলে ওখান থেকে যেকোনো জিনিস তারা ঘটাতে পারে। পলানো অবস্থায় তারা যেকোনো গেরিলা আক্রমণ চালাতে পারে। তো কাজেই এই যে আওয়ামী লীগ যে শিক্ষাটা নিয়েছে ২০০২ সনে, আবার তারা যেটা ২০০৮ থেকে শুরু করে একেবারে ২৪ পর্যন্ত যেটা প্র্যাকটিস করেছে, এটি বর্তমানে যারা আছেন তারা কিভাবে এটাকে নিয়ে চিন্তা করছেন? কিংবা আগামীতে যারা আসবেন তারা কিভাবে চিন্তা করছেন? কিভাবে তারা পালাবেন? অর্থাৎ শেখ হাসিনাকে একদিন এই বাংলাদেশ ছাড়তে হবে এবং ছাড়ার ক্ষেত্রে বা ক্ষমতা ত্যাগের ক্ষেত্রে তার যে ঝুঁকিসমূহ কী আছে, সেই বিষয়গুলো নিয়ে খোলামেলা একটা সম্পাদকীয় লিখেছিলাম। এবং সেখানে যেটি বলেছিলাম সেই কথাটা আবার এই সময়টিতে আমার কাছে এসে মনে হলো যে সেটা নিয়ে আবার পুনরায় আলোচনা করার দরকার আছে। কেন দরকার আছে সেটা বলছি। সেটা হলো যুদ্ধের একটা অন্যতম কৌশল হলো পালানো। এবং অনেক বিখ্যাত যোদ্ধা সময়ের প্রয়োজনে তারা যতটা না যুদ্ধ করেছেন, বেশিরভাগ ক্ষেত্রে তারা পালিয়েছেন এবং পালিয়ে তারা শক্তি সঞ্চয় করেছেন এবং ক্রমাগতভাবে তাদের সেই পলায়নপর যে মনোবৃত্তি এবং কৌশল, সেই কৌশলের পেছনে ছুটে অনেক বড় রাজা, বাদশা তাদের ক্ষমতা তারা শেষ করে ফেলেছে। তো এজন্য যারাই ক্ষমতায় আছেন, আসবেন বা গেছেন, তারা যদি পালানোর বিষয়ে তাদের অভিজ্ঞতা, তাদের লেখাপড়া, তাদের কৌশল, তাদের করণীয় এসব বিষয়ে তাদের যদি প্রস্তুতি থাকে, তাহলে সকলের জন্য কল্যাণকর হয় এবং ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়। যেমন শেখ হাসিনা। তিনি আমার সেই লেখাটা পড়েছিলেন কিনা আমি বলতে পারব না। আমি সেখানে তাকে বলেছিলাম যে, "আপনি যা কিছুই করেন না কেন, সবার আগে আপনাকে চিন্তা করতে হবে যে গণেশ যেকোনো সময় উল্টে যেতে পারে এবং গণেশ উল্টালে আপনি যেন কোথাও যেতে পারেন। দেশের ভিতরে থাকতে পারবেন না, বাইরে কোথাও যেতে পারেন, সেই জায়গাটা আপনি ঠিক রাখেন।" এখন চিন্তা করুন যে তার যদি ভারতের সঙ্গে কৌশলগত বন্ধুত্ব না থাকতো এবং তিনি যদি ভারতে যেতে না পারতেন, এই মুহূর্তে আওয়ামী লীগের যারা নেতাকর্মী একবার চিন্তা করেন তো, সেই আগস্ট মাসের ৫ তারিখে ৬ তারিখে কী হতো? এবং ওই সময়টাতে জনস্রোত এতটা বিক্ষুব্ধ ছিল, তাকে যদি ক্যান্টনমেন্টের মধ্যে আশ্রয় দেওয়া হতো, জনগণ কী আচরণ করতো আমরা সেটা বলতে পারি না। তিনি যা কিছুই করেছেন, সবসময়টিতেই তিনি কিন্তু পালানোর জন্য সবসময় একটা বিকল্প পথ তিনি খোলা রেখেছেন। এই অর্থ পাচার থেকে শুরু করে সকল কিছু তিনি সেভাবে করেছেন। আমাকে একটা একান্ত আলাপ আলোচনায় তিনি বলেছিলেন একবার। আমরা ২০-২৫ জন ঠিক এটা ২০০২-৩ সনে তার সঙ্গে দেখা করতে এলাম। তো আমরা বিক্ষুব্ধ ছিলাম যেকোনো একটা বিষয়ে এবং আমাদের অনেক অভিযোগ ছিল। তো তিনি আমাদেরকে ঠান্ডা করার জন্য যেটা বললেন ২০০২-৩ সনে যে ৯৬ থেকে ২০০১ পর্যন্ত অন্তরস্থল থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি জনগণকে সেবা করার জন্য, সততা বজায় রেখেছি। কিন্তু এদেশে সততার কোনো মূল্য নেই। ক্ষমতা হারানোর পর ২০০১ সনের দিকে সামান্য কিছু টাকার জন্য একটা রাজনৈতিক প্রোগ্রাম করতে পারিনি। একটা বিদেশের টিকিট কেটে যাব সে অবস্থাও ছিল না। সংসার চালানোর অবস্থাও ছিল না। এবং এটা যারা আওয়ামী লীগ করেন, ২০০১ সনের আওয়ামী লীগের যে অর্থনৈতিক অবস্থা, এটা ওই সময় যারা দেখেছেন তারা ছাড়া কল্পনা করতে পারবেন না। এখন যারা হাজার কোটি টাকার মালিক বলেন বা বড় কথাবার্তা বলেন, অনেকের মানে কি বলব ২০০১ সনে মন্ত্রীগিরি করেছেন কিন্তু খিলগাঁয়ে ভাড়া বাসায় থাকতেন। তারপরে মন্ত্রিত্ব চলে যাওয়ার পরে বাসা ভাড়া দিতে না পারার কারণে তাদের বাসা থেকে নামিয়ে দেওয়া হয়। যেরকম ঘটনাও কিন্তু ঘটেছে। এইরকম সততাও আওয়ামী লীগ দেখিয়েছে। কিন্তু শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী যে এটার কোনো প্রতিদান পায়নি। বরং তিনি সেই
অ্যাকশনে বিএনপির যে রমরমা অবস্থা, টাকা পয়সা সবকিছু দেখে তিনি ঈর্ষান্বিত হয়েছিলেন ২০০২ সনে। তিনি বলেছিলেন যে, "অতীতে যে ভুল করেছি, আগামীতে সেই ভুল করব না। তোমরা সংসদ সদস্য হও বা না হও, মনোনয়ন দেই বা না দেই, ডাজ নট ম্যাটার। আওয়ামী লীগের কর্মী হিসেবে তোমাদের জন্য অঢেল সুযোগ সুবিধা থাকবে, সবাই কোটিপতি হয়ে যাবা।" ২০০২ সনে এই যে আওয়ামী লীগের অফিসে বসে আমাদের সদরপুর এবং চট্টগ্রামের অন্তত ২০ থেকে ৩০ জন নেতার সামনে তিনি এই কথা বলেছিলেন যে, "নমিনেশন দেই বা না, আমার যাকে ইচ্ছা তাকে মনোনয়ন দেবো, এটা নিয়ে তোমরা মনে কিছু করবে না। আমি কাজ করছি দলকে ক্ষমতায় নেওয়ার জন্য, এবং দল ক্ষমতায় এলে আমি এমন কিছু করব যেন তোমরা সবাই অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারে, কোটিপতি হতে পারে।" এবং তিনি সেই কাজটি করেছেন ম্যাটিকুলাসলি। ধরুন বাংলাদেশ যখন খুব বিপত্তিকর অবস্থায় পড়ল বিএনপি, তখন তো তারেক রহমান সাহেব যদি ইংল্যান্ডে না যেতেন, তার যদি সেই ধরনের রিলেশন না থাকতো, কিংবা পাকিস্তানের নওয়াজ শরীফকে যদি সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরব তাদেরকে আশ্রয় না দিত, বেনজির ভুট্টোকে যদি আশ্রয় না দিত দুবাই, তাহলে আজকের যে রাজনীতি, তাদের ফিরে আসা, এই যে এখন শাহবাজ শরীফ, বিলাল ভুট্টোর যে রাজনৈতিক বন্ধুত্ব, এটাতে তারা প্রাণেই বেঁচে থাকতেন না। এই কাজ করার জন্য কি হলো দেখুন, এই যে মিস্টার 10% আসিফ আলী জারদারি বলা হতো, অনেক টাকা পয়সা চুরি করেছেন, থিপ অফ বাগদাদ বলে তাকে ঘৃণা করা হতো, কিন্তু দেখেন তারাই কিন্তু এখন পাকিস্তানের শাসন চালাচ্ছেন। তো রাজনীতিতে আমরা অনেক নীতি কথা বলতে পারি, এগুলো বই পুস্তকে লেখা থাকে, অনেক দার্শনিক বক্তব্যে সেগুলো স্থান পায়, কিন্তু যারা রাজনীতি করেন, পাকা পলিটিশিয়ান, ঝানু পলিটিশিয়ান, সবাই আওরঙ্গজেব নন। তাদেরকে চাণক্য নীতি অনুসরণ করতে হয়, তাদেরকে শেরশাহের নীতি অবলম্বন করতে হয়, তাদেরকে আরও অনেক জটিল কুটিল বিষয় মাথায় রাখতে হয়, এবং সেটা যদি না রাখেন তাহলে তারা নিজেরা যেভাবে বিপদে পড়েন, আগামীতে সেভাবে তারা পুরো দেশ এবং জাতিকে বিপদে ফেলে দেন। তো যেটা বলছিলাম যে, এখন যারা আছেন বা ভবিষ্যতে যারা আছেন, কোনো কারণে যদি গণেশ উল্টে যায়, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, জনাব তারেক রহমান সাহেবকে আশ্রয় দিয়েছে যুক্তরাজ্য, ইংল্যান্ড। আচ্ছা, এখন যারা আছেন তাদেরকে কারা আশ্রয় দেবেন? আসিফ নজরুলকে কে আশ্রয় দেবেন? কথায় কথা। ইউনূস সাহেবকে কে আমেরিকা আশ্রয় দিবে? ডোনাল্ড ট্রাম্পের আশ্রয় দিবে? তাহলে বিকল্প কী? সেই বিকল্প কী? এটা কোনো বিকল্প নেই। মানে আপনি যখনই রাজনীতির একটা অঙ্গনে ঢুকে পড়বেন, প্রথমত আপনাকে ধরে নিতে হবে যে এটা ওয়ান ওয়ে ট্রাফিক। এখানে যেহেতু আপনি একবার ঢুকেছেন, এখান থেকে আর আপনি ফেরত যেতে পারবেন না। ২ নম্বর হলো যে, আমাদের দেশে যে তত্ত্বাবধায়ক সরকারের যে থিওরিটি এসেছে, এটি ২ বার শুধু ভালো মতো কাজ করেছে, জাস্টিস শাহাবুদ্দিন এবং বিচারপতি হাবিবুর রহমান সাহেবের সময়টিতে। কিন্তু লতিফুর রহমান সাহেব থেকেই শুরু হয়েছে এটার অধঃপতন। এবং এই সময়টিতে দেখুন, যারা এই 111 থেকে শুরু করে বিভিন্ন সময়টিতে শাসনকর্মের সাথে সংযুক্ত হয়েছেন অরাজনৈতিক ব্যক্তিত্ব, তারা সবাই কিন্তু দেশ ছাড়া হয়েছেন, বিপদ এবং বিপত্তিতে পড়েছেন, এবং এ সমাজ তাদেরকে আর কখনোই গ্রহণ করেনি। আবার আপনার যদি খুব বড় ব্যবসা বাণিজ্য থাকে, ব্যাংক লোন থাকে, আত্মীয়-স্বজন থাকে, আপনি কোথায় পালাবেন? কিভাবে পালাবেন? কি করবেন? এই জিনিসগুলো মানে রাজনীতিতে আসার আগে, দীর্ঘমেয়াদে জড়ানোর আগে, এই বিষয়গুলো নিয়ে যারা একেবারে ম্যাটিকুলাসলি ভালো চিন্তাভাবনা করতে পারেন, আল্টিমেটলি তারা শেষ পর্যন্ত বিরূপ পরিস্থিতিতেও প্রাণে বেঁচে থাকতে পারেন। অন্যথায় আল্লাহ জানে, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ।